হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি ওয়েলকাম ইউ অল। আমি শুভেন্দু অধিকারী তোমাদের সামনে আরো একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ, যেটা ইনস্টিটিউটের চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একটা সিরিজ চলছে, মানে প্রত্যেকটা কনসেপ্ট ওয়াইজ কিন্তু আমরা কিন্তু ক্লাস দিচ্ছি আমাদের চ্যানেলে। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে প্রত্যেকটি আপডেট আসার সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। প্রত্যেকটা ক্লাসের আপডেট এবং যাবতীয় এক্সাম ওরিয়েন্টেড সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু আমাদের ইনস্টিটিউটের চ্যানেল থেকে প্রোভাইড করা হয়। তাহলে চলো ক্লাসে যাবো। আজকের যে জানুয়ারি তত 13 থেকে 14 থেকে 20 পর্যন্ত আর কি আলোচনা করবো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ঠিক আছে, দেখো প্রথমে কি রয়েছে। প্রথমে আমরা আলোচনা করব যে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট কে হলেন? তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হলেন কি লাই চিং তে। ঠিক আছে, লাই চিং তে হচ্ছে যে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। তিনি আর কি এর আগে তিনি ছিলেন কি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কিন্তু তিনি ছিলেন। এখন তিনি আর কি হলেন কি প্রেসিডেন্ট, তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট। তিনি কাকে সাকসিড করলেন, অর্থাৎ তিনি কার স্থলাভিষিক্ত হলেন? সেটা হচ্ছে যে সাই ইং ওয়েন। ঠিক আছে, যিনি গেছিলেন ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ তাইওয়ান, অর্থাৎ তাইওয়ানের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন, তিনি হচ্ছে সাই ইং ওয়েন। ঠিক আছে, যাকে সাকসিড করে আর কি নতুন রাষ্ট্রপতি হলেন কে উইলিয়াম লাই চিং তে। ক্লিয়ার? চলো তারপরে দেখো 14 জানুয়ারি। 14 জানুয়ারি কি জন্য পালন করা হয়? 14 জানুয়ারি কিন্তু হচ্ছে যে আর্ম ফোর্স ভেটারান্স ডে, অর্থাৎ যারা আর্ম ফোর্সে আর কি খুবই কৃতজ্ঞতার সহিত এবং সারা জীবন খুব সুন্দরভাবে আর কি যারা আর কি মানে কি বলবো খুব সুন্দর মানে ফল প্রদান করেছে আর কি সেই ফোর্সের জন্য, সেই জন্য তাদের জন্য কিন্তু আর্ম ফোর্স ভেটারান্স ডে কিন্তু পালন করা হয়। সেটা কততে? 14 জানুয়ারি 14 জানুয়ারি প্রত্যেক সালে 14 জানুয়ারি কিন্তু এই দিনটা কিন্তু পালন করা হয়। ক্লিয়ার? তারপর দেখো 15 জানুয়ারিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ 15 জানুয়ারিতে অনেকগুলি উৎসব কিন্তু একই সাথে পালন করা হয়। সেটা কি হচ্ছে বিহু। যেমন আর কি আসামের আর কি খুবই পপুলার একটা ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে বিহু, যেটা কিন্তু 15 জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তিতে কিন্তু পালন করা হয়। এই বিহু কিন্তু 3 রকমের হয়, যেটা হচ্ছে কি রঙ্গলি বিহু, কঙ্গালি বিহু আর কি ভোগালী বিহু। এই 3 রকম কিন্তু বিহু উৎসব, যেটা কিন্তু আসামে আর কি পালন করা হয়। আর কি 15 জানুয়ারি কিন্তু কি ইন্ডিয়ান আর্মি ডে। ক্লিয়ার? ইন্ডিয়ান আর্মি ডে কিন্তু 15 জানুয়ারি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। 14 জানুয়ারি কিন্তু আর্ম ফোর্স ভেটারান্স ডে, আর 15 জানুয়ারি হচ্ছে ইন্ডিয়ান আর্মি ডে। ক্লিয়ার? আর কি মকর সংক্রান্তি উৎসব। মকর সংক্রান্তি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ মকর সংক্রান্তিতে 14 বা 15 জানুয়ারি এটা কিন্তু ভ্যারি করে, কিন্তু 15 জানুয়ারিটাকে কিন্তু ধরা হয় আর কি জেনারেলি মকর সংক্রান্তি হিসেবে। মকর সংক্রান্তিতে যে আর কি ভারতের বৃহত্তম যে মেলা আর কি, যেটা মানে সবচেয়ে বৃহত্তম মেলা কুম্ভ মেলা, সেটা কিন্তু শুরু হয় আর কি যে মকর সংক্রান্তিতে। ক্লিয়ার? এটা ভালো করে মনে রাখতে হবে। আবার কি গঙ্গাসাগরেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মেলা হয়। ঠিক আছে, যেটা আর কি এই মকর সংক্রান্তিতে কিন্তু হয়। তারপরে দেখো, তারপর রয়েছে আমাদের কি কেরালা গভর্নমেন্ট স্টার্ট অ্যান অপারেশন অমৃত। অপারেশন এই অমৃতটা কি? অমৃতটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের আর কি যথেচ্ছ ব্যবহার বা বিক্রয়, এই বিষয়টাকে রোধ করা, অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়া যে অ্যান্টিবায়োটিক বিক্রি, এই বিষয়টাকে কিন্তু আর কি কন্ট্রোল করা। তারপর যে কোনো রকম রিনাউন্ড ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া আর কি যে একদম খোলা বাজার থেকে, যেমন আর কি মুদির দোকান থেকে আর কি মালপত্র কেনার মতো অ্যান্টিবায়োটিক কেনা বেচা, এই বিষয়টা যাতে বন্ধ হয়, অর্থাৎ অ্যান্টিবায়োটিকের যে কুপ্রভাবটা আর কি, ঠিক আছে, সেটা কিন্তু রোধ করার জন্য কিন্তু কেরালা গভর্নমেন্ট একটা অপারেশন চালু করে। সেটা হচ্ছে কি সেটা অমৃত। অমৃত মানে কি বলছে? অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ইন্টারভেনশন ফর টোটাল হেলথ, অর্থাৎ টোটাল হেলথের কথাকে মাথায় রেখে কিন্তু কেরালা গভর্নমেন্ট এই অপারেশনটা কিন্তু চালু করেছে। ক্লিয়ার? তারপরে দেখো
বলছে ইন্ডিয়াস মাল্টি ডাইমেনশনাল পভার্টি রিডিউস, অর্থাৎ যে মাল্টি ডাইমেনশনাল পভার্টি যেটা আর কি নীতি আয়োগ দ্বারা আর কি যে আর কি সূচকটা কিন্তু প্রকাশ করা হয়েছে, সেটা 2013-14 থেকে কিন্তু রিডিউস অর্থাৎ কমে গিয়েছে। সেটা কততে? সেটা হচ্ছে যে 22-23-এ কতটা কমেছে যে দেখো ভালো করে দেখতে হবে যে 29.17% থেকে কমে হয়েছে কত 11.28%। আর এই নীতি আয়োগ জিনিসটা কি আমাদের জানতে হবে। নীতি আয়োগ আমি তোমাদের বহুবার অনেক প্রিভিয়াস ক্লাসে বহুবার নীতি আয়োগ নিয়ে আলোচনা করেছি, আবার বলছি নীতি আয়োগ হচ্ছে একটা সংস্থা যেটা কি প্ল্যানিং কমিশন ভেঙে কিন্তু নীতি আয়োগ গঠিত হয়েছে। নীতি আয়োগ কবে গঠিত হয়েছে? 1 জানুয়ারি 2015-তে। 2014 সালের স্বাধীনতা দিবসের ভাষণে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্ল্যানিং কমিশন ভেঙে আর কি নীতি আয়োগ বিষয়টা কিন্তু আর কি তৈরির ঘোষণা করেছিলেন, ঠিক আছে। আর কি এই কত সালে গঠিত হয়েছে? 1 জানুয়ারি 2015। আর কি চেয়ারম্যান কে হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র মোদী, আর সিইও কে আছেন এখন বি.ভি.আর. সুব্রমণিয়াম, এন্ড হেডকোয়ার্টার নিউ দিল্লি, ঠিক আছে। তাহলে এইটুকু আমাদের কিন্তু মনে রাখতে হবে। আরেকটা বিষয় আমরা দেখব যে পভার্টি ইন্ডেক্সে সবচেয়ে টপে কে আছে? বিহার। পভার্টি ইন্ডেক্সে কিন্তু সবচেয়ে টপে কিন্তু রয়েছে বিহার। আমাদের এটা মনে রাখতে হবে। পভার্টি ইন্ডেক্সে কিন্তু সবার চেয়ে উপরে কিন্তু রয়েছে। দেখো এই যে পভার্টি ইন্ডেক্সে কিন্তু বিহার রাজ্য কিন্তু সবার উপরে কিন্তু রয়েছে, আর নিম্নে রয়েছে কি কেরালা। কি আর এই দুটো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো পরবর্তী ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং একটা কিন্তু খুব সুন্দর স্কিম কিন্তু চালু করেছে। সেটা কি? যে বর্ডার রোড অর্গানাইজেশন, যেটা আর কি যে বর্ডার রাস্তাতে আর কি যে শ্রমিকগুলো ক্যাজুয়াল পেইড লেবার যারা সাধারণ আর কি জোন মজুরের বা দিন মজুরের কাজ করে, তাদের জন্য কিন্তু একটা সুন্দর স্কিম, ঠিক আছে। সেই স্কিমটাতে কি থাকছে? সেই স্কিমটা হচ্ছে ইন্স্যুরেন্স একটা, ঠিক আছে, ক্যাজুয়াল পেইড লেবারদের জন্য, অর্থাৎ 10 লাখ টাকার একটা বেনিফিট কিন্তু তিনি ঘোষণা করেছেন, অর্থাৎ তিনি প্রপোজালটা কিন্তু অ্যাপ্রুভ করেছেন, অর্থাৎ ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। যেহেতু এটা বর্ডার রোডেরই একটা কাজ, সেই কারণে, ঠিক আছে, বর্ডার রোডের মানে দিন মজুর বলো বা ইঞ্জিনিয়ার বলো যারা আর কি ক্যাজুয়াল পেইড লেবার আর কি, তাদের জন্য কিন্তু এই ইন্স্যুরেন্সটা কিন্তু তিনি অ্যাপ্রুভ করেছেন, যাতে কিন্তু 10 লাখ টাকা কিন্তু বেনিফিট কিন্তু পাবে আর কি, ঠিক আছে। তারপর রোহিত শর্মা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ রোহিত শর্মা কি টি-20 থেকে 5টি আর কি 100 রানের দিয়ে তৈরি করেছে, যে বিকাম দ্য ফার্স্ট ব্যাটসম্যান টু স্কোর 5 সেঞ্চুরিজ ইন টি-20 ইন্টারন্যাশনাল, ঠিক আছে। টি-20 ইন্টারন্যাশনাল কিন্তু তিনি কিন্তু স্কোর করেছেন 5টি সেঞ্চুরি। সেটা কত তারিখে? 17 জানুয়ারি বেঙ্গালুরুতে হয়েছে। কোন দলের বিরুদ্ধে? সেটা হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা যে যোজনা, সেটা হচ্ছে মহাতরি বন্দনা যোজনা 2024, যেটা কোন গভর্নমেন্ট করেছে? যে ছত্তিশগড় স্টেট গভর্নমেন্ট। এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ হচ্ছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গে যেমন আর কি লক্ষ্মী ভান্ডার, ঠিক তেমনই একটা প্রজেক্ট বলবো বা স্কিম বলবো, যে জনকল্যাণমুখী একটা যোজনা। সেটা কি প্রত্যেক মানে আর কি মহিলাদের কিন্তু 1000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে, অর্থাৎ ইয়ারলি কত 12,000 টাকা আর কি সরকার থেকে এই যোজনার মাধ্যমে কিন্তু দেয়া হবে, ক্লিয়ার। তাহলে এই যোজনাটা কিন্তু, আর এই যোজনাটা মানে আর কি ছত্তিশগড় স্টেট কিন্তু মধ্যপ্রদেশ থেকে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে কিন্তু মানে মধ্যপ্রদেশের এই প্রজেক্টটা খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্টেশন হয়েছে, সেই জন্যই কিন্তু আর কি এটা আর কি ছত্তিশগড় গভর্নমেন্ট কিন্তু বিষয়টাকে আর কি শুরু করেছে, ঠিক আছে। যেটা আর কি আমাদের এখানে এক কথায় লক্ষ্মী ভান্ডার, ঠিক আছে। দেখো তারপরে দলজিৎ সিং চৌধুরী কিন্তু কি নতুন ডিজি বা ডাইরেক্টর জেনারেল হয়েছেন কি এসএসবি, অর্থাৎ সশস্ত্র সীমা বলে কিন্তু নতুন ডিজি হয়েছেন কে? দলজিৎ সিং চৌধুরী। এই এসএসবি কিন্তু এসএসবি কিন্তু 1963-তে কিন্তু গঠিত হয়, ঠিক আছে। এই সশস্ত্র সীমা বল কিন্তু 1963-তে গঠিত হয়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আর এই দলজিৎ সিং চৌধুরী কিন্তু একজন রিনাউন্ড আইপিএস অফিসার ছিলেন। তারপরে দেখো 19 জানুয়ারিতে কিন্তু কোক বোরক ডেটা কি, যেটা হচ্ছে যে কোক বোরক হচ্ছে যে
অন দিস যে ত্রিপুরা কোকবরক, অর্থাৎ ত্রিপুরা যে কোকবরক ভাষাটা কিন্তু যে অফিসিয়ালি আর কি একটা স্বীকৃতি পায়, সেটা সেই জন্য কিন্তু অফিসিয়ালি কোকবরক ডে কিন্তু এই দিনটি 19 জানুয়ারি কিন্তু পালন করা হয়। এটা কত বলছে, এটা প্রথম, এটা হচ্ছে 45তম কোকবরক ডে। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে আমাদের। ওয়াজ অফিসিয়ালি রিকগনাইজড দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে আর কি সেই রাজ্যের ভাষায় কিন্তু আর কি স্বীকৃতি পায়। খুব ভালো করে এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। তারপরে বলছি বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড। বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড তিনি এটাকে পেলেন যে লিওনেল মেসি, অর্থাৎ আর্জেন্টিনার যে ফুটবলার লিওনেল মেসি কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেলেন। আর কি, আর স্পেন থেকে ওমেন্স ক্যাটাগরিতে কিন্তু পেলেন এটা হচ্ছে আয়তানা বনমাতি, যিনি আর কি স্পেনের ফুটবলার, যিনি হচ্ছে যে স্পেনের ফুটবলার আয়তানা বনমাতি। আর আর্জেন্টিনার লিওনেল মেসি, যিনি আর কি পুরুষ বিভাগে এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। আর বলছে ন্যাশনাল স্টার্টআপ অ্যাওয়ার্ড। ন্যাশনাল স্টার্টআপ অ্যাওয়ার্ড এটা কিন্তু 16 জানুয়ারি 2024 ওয়াজ এই ন্যাশনাল স্টার্টআপ ডে, মানে যে মানে অষ্টম আর কি ন্যাশনাল স্টার্টআপ যে আর কি ডেটা, এই ডেটে কিন্তু আর কি যে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে সেই অ্যাওয়ার্ডটার আর কি প্রথম সারিতে এই ক্যাটাগরিতে কোন কোন রাজ্য রয়েছে, গুজরাট, কর্ণাটক, কেরালা আর কি তামিলনাড়ু কিন্তু এই এ ক্যাটাগরিটা প্রথম সারিতে কিন্তু রয়েছে এই রাজ্যগুলি, অর্থাৎ যে ন্যাশনাল স্টার্টআপ ডেতে আর কি, অর্থাৎ স্টার্টআপ আর কি নতুন কিছু, যে নতুন ছোটখাটো ব্যবসা বাণিজ্য সৃষ্টি করা যে স্টার্টআপ বিষয়টা, সেটার কিন্তু ক্ষেত্রে কিন্তু এগিয়ে রয়েছে এই 4টি রাজ্য। ICC appointed the first neutral umpire named কি শু রেডফ্যান্ড। শু রেডফ্যান্ডকে কিন্তু আইসিসি নতুন আজকে ওমেন্স চ্যাম্পিয়নশিপের কিন্তু আর কি নিউট্রাল আম্পায়ার হিসেবে কিন্তু নিযুক্ত করলেন। কি আইসিসি যে শু রেডফ্যান্ড, বা কিন্তু সুজান রেডফ্যান্ড কিন্তু তার কিন্তু পুরো নাম ফর অল আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ এন্ড টি20। এটা মনে রাখতে হবে আমাদের যে নিউট্রাল আম্পায়ারশিপ। বলছে অন January 18 ISRO has developed a distress alert transmission। সেটা কি ট্রান্সমিটার, সেটা কি DAT। এটা আর কি মৎস্যজীবীদের জন্য কিন্তু একটা সুন্দর একটা ট্রান্সমিটার, যেটা আর কি যে মৎস্যজীবীদের কিন্তু তাৎক্ষণিক সেই যাবতীয় ওয়েদার রিপোর্ট বলো কোনো রকম বিপদের সংকেত কিন্তু তৎক্ষণাৎ তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইসরো কিন্তু খুব সুন্দর একটা ট্রান্সমিটার যেটা আর কি চালু করেছে, সেটা হচ্ছে কি DAT। ঠিক আছে, যে অন January 18 ISRO has developed the distress alert transmitter DAT for fishermen with the advanced ক্যাপাবিলিটিস। অর্থাৎ এটা কিন্তু আগেই ছিল এটা একটা যে আর কি ট্রান্সমিটার, সেটাকে কিন্তু আরো নতুন ভাবে কিন্তু উপস্থাপন করেছে ইসরো। ক্লিয়ার? এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের অর্থাৎ এই উইকে, অর্থাৎ এই যে জানুয়ারি 14 থেকে 20 এই পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স এর যতগুলি আর কি সম্ভাব্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেগুলো কিন্তু আমরা এই ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সুন্দরভাবে নোট ডাউন করে নিয়ে এবং বুঝে ব্যাপারগুলোকে আর কি মনে রাখার চেষ্টা করবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর কিন্তু সমুদ্র, এই সমুদ্র থেকে কিন্তু তোমাকে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আমাদের মাথায় রেখেই চলতে হবে। প্রত্যেকটা সিলেবাসের ভিতরে কারেন্ট অ্যাফেয়ার্সটা মানে আর কি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো তো বেঁধে দেওয়ার সিলেবাস নেই, প্রত্যেকটা কিন্তু কন্টিনিউ আমাদের ফলো করে যেতে হবে। এমন নয় যে আমাদের যে 20 পাতার কি 40 পাতার কি 100 পাতার একটা সিলেবাস আছে সেটা আমাদের মানে কমপ্লিট করতে হবে, তা কিন্তু নয়। এটা আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি নিয়ে চলতে হবে। সেই জন্য বলবো প্রত্যেক মানে আর কি আমরা যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওটা দিচ্ছি, সেটা কিন্তু যে ক্লাসটা দেওয়া হচ্ছে সেই ক্লাসটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে থাকো, এবং কিন্তু তোমরা ক্লাসগুলোর সাথে সাথে কিন্তু তোমাদের যে মেটেরিয়াল সেটা কিন্তু তৈরি করে নাও, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার আগে কিন্তু হাতড়ে বেড়াতে হবে না যে কোনটা পড়বো। কারণ আমরা কিন্তু বেছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু ক্লাসের ভিতরে দেওয়ার চেষ্টা করি। আরো আরেকবার বলবো ক্লাসটি শেষ করার আগে যে তোমরা যারা এখনো চ্যানেলে নতুন হয়ে রয়েছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করো, আর দেখতে থাকো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ফোকাসড অন ইওর গোল। থ্যাংক ইউ এভরিওয়ান।